এই যে সহযোগী যে কান্ট্রিগুলা এশিয়া কাপে খেলছে, হংকংয়ের মতো, ইউএই এখন আসলে অনেক বেটার খেলছে, ওমানের মতো যে দলগুলো এখন এই সহযোগী কান্ট্রি হিসেবে খেলছে, এদের আসলে কোন কোন জায়গায় ডেভেলপ করলে হয়তো এরা আরো কম্পিটিটিভ ক্রিকেটটা খেলতে পারে? এবং এশিয়া কাপে আমরা হচ্ছে আপনার ইউএসএ কে দেখেছি যারা খুব ভালো পারফর্ম করেছে এবং বাংলাদেশকে ইউএই হারিয়েছে। এগুলো কিন্তু আসলে নতুন করে সিগনিফিকেন্স দেখতে পাচ্ছি। আর কি কি জায়গায় ডেভেলপ করা উচিত এবং গতকালকের ম্যাচের কি পয়েন্টগুলো আপনার কাছে জানতে চাই। গতকালকের ম্যাচে আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য লিখেছে লেফট আর্ম পেসার শাহ ফয়সালের বোলিং, মানে স্পেলটা। উনি 4 ওভার বোলিং করে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন এবং শুভমান গিলের ডিসমিসালটা যে ডেলিভারিতে হয়েছে এটা আসলে অনেকটা মিচ স্টার্কের কথা মনে পড়েছে আমাদের আসলে ডেলিভারিটা দেখে। এর পাশাপাশি যদি আমরা ব্যাটিংয়ে আসি তাহলে জাতিন্দার সিং কালকে একটা প্ল্যাটফর্ম লেট করে দিয়েছিলেন ওমান ব্যাটারদের জন্য। এই প্ল্যাটফর্মটা সেট করা খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন যে বিগত 2টো ম্যাচে জাতিন্দার সিং কিন্তু শুরুতে কোনো স্টার্ট পাননি, সেই জন্য কিন্তু ওমান পরবর্তীতে স্ট্রাগল করেছে। আপনার দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার যখন একটা ভালো শুরু করে দিবে তখন আপনার লাইন আপের পরবর্তী ব্যাটারদের মধ্যে কিন্তু একটা সাহস আসে, সেখান থেকে কিন্তু ওমান গতকালকে ক্যারি ফরওয়ার্ড করেছে। ইন্ডিয়ার ক্ষেত্রে আসলে আমার মনে হয় গতকালকে তারা একটু রিলাক্টেন্ট ছিল, একটু লেজিনেস ছিল তাদের এফোর্টের মধ্যে। কুলদীপ যাদব ফুল কোটা বোলিং করেননি, শিবম দুবেকে দিয়ে তারা 3 ওভার বোলিং করিয়েছেন, জাসপ্রীত বুমরা স্কোয়াডে ছিলেন না, ভারন চক্রবর্তী ছিলেন না। তো সেই ক্ষেত্রে ওমানের জন্য একটু রেসপেক্ট ছিল, কিছুটা শিথিলতা ছিল ভারতের আক্রমণের পক্ষ থেকে, এটা স্বীকার করতেই হবে আমাদেরকে। বাট ইয়েট ওমান প্লেড রিয়েলি ওয়েল, তারা অসাধারণ খেলেছে। পার্টিকুলারলি আমি হাম্মাদ মির্জার কথা বলবো, মানে উনি কুলদীপ যাদবের বলে 2টো 6 মেরেছিলেন পরপর 2টো বলে, এবং তখন কিন্তু ইন্ডিয়ার ক্যাম্পে একটু স্কেয়ারের মতো এসেছিল কিন্তু যে ওমান ম্যাচটা কি বের করে আনবে কিনা। ঠিক আছে, এই ছোট দলগুলোর ক্ষেত্রে হয় কি যে ধরেন ওমান যতক্ষণ চাপহীন ভাবে ব্যাটিং করেছে দেখবেন যে তাদের উইকেট সংখ্যা কিন্তু অনেক কম ছিল। যখনই ইকুয়েশনটা এরকম এসেছে, একটু রিয়েলিস্টিক পর্যায়ে এসেছে ইকুয়েশনটা, তখন কিন্তু ওমান ফল করেছে, তারা কুইকলি কয়েকটা উইকেট হারিয়েছে। সো বিষয়টা এমনই যে ধরেন এটা যদি অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ হতো, এমন যদি হতো যে লাইক এজ ইন্ডিয়ার জিততে হবে ওমানকে পরবর্তী রাউন্ডে, মানে ইন্ডিয়াকে পরবর্তী রাউন্ডে প্রসিড করতে গেলে, সেক্ষেত্রে হয়তো আপনি দেখতেন যে ওমান 100 করতে পারেনি। বাট যেহেতু কালকে ভারতের পক্ষ থেকে একটা লাক্সারি ছিল যে আমরা একটু ধীর স্থিরভাবে খেলতে পারি, বা আমার মনে হয় কি যেহেতু ম্যাচগুলোতে পেস বোলাররা অতটা এফোর্টও দেন না, একটা কারণে যে ইনজুরি কনসার্নের একটা ইস্যু আছে, মোটামুটি আর কি একটা পর্যায়ে বজায় রেখে ভারত গতকালকে খেলেছে তাদের বোলিং অ্যাসপেক্টের দিক থেকে বলতে গেলে এটা। কিন্তু গতকালকে তাদের ব্যাটিং আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। সঞ্জু স্যামসন উনি 45 বলে 56 রান করেছেন, বাট ওনার পুরো ট্রেনিং স্ট্রাগলে ভরপুর ছিল, টাইমিং এর জন্য উনি অনেক স্ট্রাগল করেছেন, উনি স্ট্রাইক রোটেট করতে ব্যর্থ হয়েছেন, এবং কোনো ইন্ডিয়ান ব্যাটার কিন্তু তাদের স্টার্টটাকে পরবর্তীতে কনভার্ট করতে পারেননি। তিলক ভার্মার কালকে উচিত ছিল একটা বড় ইনিংস খেলা, যেহেতু ওনার ইনক্লুশনে অনেক প্রশ্ন রয়েছে, শ্রেয়াস আয়ারের পরিবর্তে কিন্তু তাকে আসলে রাখা হয়েছে। তো হি হ্যাড এ পয়েন্ট টু প্রুভ লাস্ট নাইট অ্যান্ড হি ফেইলড। আর সূর্য কুমার যাদব তো ব্যাটিংয়ে নামেননি গতকালকে, এটা একটা মজার বিষয় হতো, যদি 9টা উইকেট পড়তো তাহলে একজন প্রপার ব্যাটার নাম্বার 11-এ ব্যাট করতে নামছে, এটা ক্রিকেট ইতিহাসে আমরা হয়তো প্রথমবারের মতো দেখতে পেতাম। তো অল ইন অল ওমানের জন্য একটা খুবই ভালো দিন ছিল গতকালকে। এখন আমি আসি যে অ্যাসোসিয়েট নেশনস যারা রয়েছেন লাইক ইউএই, ওমান, নেপাল, হংকং, চায়না, তাদেরকে ক্রিকেটিং ওয়ার্ল্ডে যদি নিজেদের সামর্থ্য জানান দিতে হয় তাদের নেক্সট স্টেপ কোনটা হতে পারে বা তারা কোন টুর্নামেন্ট পরবর্তীতে টার্গেট করতে পারেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে ইমার্জিং এশিয়া কাপ একটা খুবই ভালো প্ল্যাটফর্ম হতে পারে। আমরা সবাই জানি যে ইমার্জিং এশিয়া কাপে আপনার ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এই টিমগুলো কিন্তু তাদের এ টিম বা আন্ডার-23 টিম পাঠায়। আর অ্যাসোসিয়েট নেশন যারা রয়েছে তাদের পাইপলাইনটা শর্টেজের জন্য তারা তাদের ন্যাশনাল টিমটা পাঠায়। তো আমার মনে হয় টিমস লাইক ইউএই, ওমান, হংকং অ্যান্ড নেপাল টার্গেট করা উচিত যে তারা যেন ইমার্জিং এশিয়া কাপের টাইটেলটা ক্লেম করতে পারে। আমার মনে হয় তাদের প্রাইমারি টার্গেট এটা হতে পারে, যেহেতু এই এশিয়া কাপের মঞ্চে তারা জাতীয় দলগুলোর বিরুদ্ধে মোটামুটি ফাইটিং স্পিরিট শো করতে পেরেছে। প্রপার প্রিপারেশন নিয়ে তারা যদি ইমার্জিং এশিয়া কাপ খেলে, অ্যাটলিস্ট সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যদি কোনো দল রিচ করতে পারে, আমার মনে হয় এটা তাদের সাফল্যের একটা ধাপ অতিক্রম করা হবে। আর হচ্ছে পাইপলাইনটা একটু মানে মজবুত করার ক্ষেত্রে এই ক্রিকেট বোর্ডগুলোর একটু তাকানো উচিত। আমার মনে হয় ওমান কিন্তু তাদের ক্রিকেটিং স্ট্রাকচারটা এখন কিন্তু মোটামুটি বেশ ভালো, তাদের কোচিং প্যানেলটা ভালো, তাদের অ্যানালিস্ট রয়েছেন, মানে অন্যান্য যে টিমগুলো রয়েছে লাইক অ্যাজ আমরা নেপাল বলি
বা এশিয়ার বাইরে ইউরোপিয়ান টিমগুলোতে যাই, যদি আমরা আয়ারল্যান্ড বলি, স্কটল্যান্ড বলি, এই এশিয়ার এখন যে ছোট ছোট দল রয়েছে তাদের কিন্তু সেট আপটা অনেকটা এখন একই রকম পর্যায়ে এসেছে। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে নতুন কিছু প্লেয়ার আসবে। এখন ধরেন ইউএইতে মোহাম্মদ ওয়াসিম মনে হয়তো বেশি দিন ক্রিকেট খেলবেন না, বয়স হয়ে গেছে। ওমানে জাতিন্দার সিং খুব বেশি দিন হয়তো ক্রিকেট খেলবেন না। তো এই পর্যায় থেকে তারা যদি নেক্সট লেভেলে যেতে চায় তাহলে কিছু ইয়াংস্টার তাদেরকে প্রডিউস করতে হবে, লাইক হাম্মাদ মির্জা ওমানে রয়েছেন, ইউএইতে রয়েছেন আলিশান শারাফু। তো এরকম একটা প্লেয়ার দিয়ে তো হবে না, দুটো তিনটা প্লেয়ার আসলে চলে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় IL-T20 যেটা হচ্ছে ইউএইতে, আমার মনে হয় এইখানে IL-T20 কর্তৃপক্ষ একটা কাজ করতে পারে যে অ্যাসোসিয়েট নেশন থেকে প্রতিটা টিমে মিনিমাম কিছু প্লেয়ার যদি তারা ইনক্লুড করার ব্যবস্থা করতে পারে, আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হবে। যেমন ইউএই থেকে নির্দিষ্ট কিছু প্লেয়ার IL-T20 প্রতিটা টিমে খেলে, এই রুলটা যদি চেঞ্জ করে এমন করা যায় যে অ্যাসোসিয়েট নেশন থেকে 5টা বা 6টা প্লেয়ার থাকতেই হবে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তাদের T20 ক্রিকেটের ডেভেলপমেন্টটা অনেক বেটার হবে।